নূপুর মামুনি, তোমার বড় আপু কোথায়? চুমকিকে চালু করে ডেকে নিয়ে আসো মামুনি, আমি মনে হয় আর বাঁচবো না। মা, তুমি এরকম কথা একদমই বলো না মা, তুমি একদমই ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসতেছি মা, তুমি একটু দাঁড়াও। এসব কথা বলে নূপুর চালু করে সেখান থেকে উড়ে যেতে থাকে। চালু চালু করে নদীর কিনারা তার বড় আপুর সাথে দেখা হয়ে যায়। চুমকি আপু, তুমি এখানে কি করছো? তুমি চালু করে বাসায় চলে যাও, মার অবস্থা খুবই খারাপ, আমি ডাক্তার আনতে চলে যাচ্ছি, চালু করে তুমি বাসায় চলে যাও। এসব কথা বলে নূপুর সেখান থেকে চলে যায়। চুমকি মামুনি, আমার মনে হচ্ছে তোমার মা আর বাঁচবে না, তোমার মার মরার সময় হয়ে গিয়েছে। গৌরী আন্টি, আপনি একদমই ঠিক কথা বলেছেন। মা কয়টা মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমি এখন বাসায় যাচ্ছি। দেখো চুমকি, আমি বলছিলাম কি, তোমার মা মরার আগে আগে তোমরা জায়গা জমিন বন্টন করে নিও, না হলে পরে কিন্তু তুমি ঠকে যেতে পারো। তোমার মা মনে হচ্ছে সব জায়গা জমিন তোমার ছোট আপুকে দিয়ে যাবে, পরে কিন্তু তুমি পাবে না। গৌরী আন্টি, আপনি একদম ঠিক কথা বলেছেন। এসব কথা বলে চুমকি সেখান থেকে চলে যায়। দেখো চুমকি মামুনি, তুমি হচ্ছে গিয়া বড়, নূপুর হচ্ছে গিয়া ছোট, তুমি নূপুরের খেয়াল রেখো, আমি তো মনে হয় আর বাঁচবো না। ভালো একটা ছেলে দেখে তোমার ছোট আপুকে বিয়ে শাদী দিয়ে দিও, আমি তো দেখতে পারবো না, এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। মা, এসব জিনিস আমি একদমই খেয়াল রাখবো, কিন্তু তুমি মরার আগে মা আমাদের জায়গা জমি বন্টন করে দিয়ে যাও। এসব কথা তারা বলছিল, নূপুর বাইরে থেকে সবকিছু শুনতে পারছিল। ডাক্তার নিয়ে এসেছিল নূপুর। চুমকি আপু, আমি কল্পনা করতে পারছি না, মা মরতে বসেছে, মার সাথে তুমি এসব কথা বলছো। সমস্যা নেই, বলতে থাকো। দেখো তো আঙ্কেল, আমার মায়ের কি হয়েছে? আমার মা তো অসুস্থ হয়ে আছে। তোতা পাখির ডাক্তার তখন টুনটুনিকে চেক আপ করতে থাকে। চুমকি মামুনি, দেখো আমার দুইটা ক্ষেত আছে, দুইটা ক্ষেতের ভিতরে একটা জমি তুমি নিও, একটা জমি তোমার আপুকে দিও। আলমারিতে কিছু পয়সা রাখা আছে, দুজনে ভাগযোগ করে নিয়ে নিও, ঝগড়া করো না তোমরা দুজন। এসব কথা বলে টুনটুনি পাখি সেখানে মারা যায়। নূপুর তো অনেক কান্নাকাটি করতে থাকে। চুমকির মুখে এক ফোঁটা পানি ছিল না। এভাবে দিনকাল কাটতে থাকে। একটি ছেলেকে চুমকি পছন্দ করে বিয়ে করে নিয়ে চলে আসে। চুমকি আপু, তুমি বিয়ে করলে কবে? আজকে সকালে আমি বিয়ে করেছি ওকে। আপু, তুমি অনেক ভালো কাজ করেছো, অবশ্যই মার দোয়া নিতে এসেছো, ঘরে আসো। তারা তিনজনই তখন ঘরের ভিতরে চলে যায়। দেখ নূপুর, আমি এসেছি জায়গা জমিনের বন্টন করতে। মা মরার সময় বলে গিয়েছিল আমাদের দুইটা জমিন আছে, একটা জমিন তুমি নিবে, একটা জমিন আমি নিব। উত্তরের জমিনটা আমি নিয়েছি, পশ্চিমের জমিনটা তোমাকে দিয়েছি। সেই জমিনের ভিতরে তুমি যা মন চায় তাই চাষ করতে পারো। আর আলমারিতে যে টাকা পয়সা ছিল অর্ধেক আমি নিয়েছি, অর্ধেক তোমাকে দিয়েছি, কেমন? ঠিক আছে ঠিক আছে, আর কিছু? দেখো নূপুর, এখনো এই ঘরটা বাকি আছে, ঘরটা বিক্রি করে দিয়ে যা টাকা পয়সা পাবো অর্ধা অর্ধি ভাগ করে নেবো, কেমন? দেখো চুমকি আপু, এটা হচ্ছে গিয়ে মায়ের ঘর, এটা কখনোই বিক্রি করবো না। ঠিক আছে নূপুর, তাহলে তুমি আমাকে ঘরের আধা পয়সা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। নূপুর তখন ঘরের ভিতরে গিয়ে আলমারির থেকে যত টাকা পয়সা ছিল সবই তার বড় আপুকে দিয়ে দেয়। এই টাকা পয়সাগুলো তো অনেকই কম, বাকি টাকাগুলো কবে দিবে? বড় আপু, তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকা খুবই চালু করে আমি দিয়ে দিব। স্বামী, চলো যে আমাদের টাকা ভাগ করা হয়ে গেছে। চুমকি তো তার স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নূপুর তো তার মায়ের ছবির সামনে বসে বসে কান্না করতে থাকে। তারপরের দিন নূপুর সে খেতে গিয়ে দেখতে পারে অবস্থা খারাপ। মা, সত্যি কথা বলতো আমার বড় আপু অনেক খারাপ, ভালো জমিটা নিয়ে আমাকে খারাপ জমিটা দিয়ে গিয়েছে। অনেক ময়লা আবর্জনা আছে, এগুলো সবকিছু আমাকে পরিষ্কার করতে হবে, চালু করে কিছু আবাদ করতে হবে, ফসল ফলাতে হবে। বড় আপুর টাকা তো দিতে হবে, না হলে সে ঝগড়া লাগিয়ে দিবে। আগে এগুলো পরিষ্কার করে নেই। সে ক্ষেত পরিষ্কার করতে লেগে যায় এবং কি পাথরগুলো সব আলাদা করা শুরু করে দেয়। সে পরিশ্রম করতে থাকে। এভাবে দিনটা কেটে যায় এবং কি বিকালবেলা সে যখন খাবার খেতে বসে সেখানে একটি অজানা পাখি চলে আসে তার কাছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি চাই আমার কাছে? আমার নাম হচ্ছে গিয়ে টুনা। আমি এখান দিয়ে প্রতিদিনই কাজে যাই, কিন্তু তোমাকে দেখি প্রতিদিনই তুমি এখানে একা একাই পরিশ্রম করো। তোমার কি বাপ মা নেই? তুমি এত পরিশ্রম কেন করো? না, আমার কেউই নেই। আর কিছুদিন আগে মাটাও মারা গিয়েছে, বাপও মারা গিয়েছে, অনেক আগে। আমার একটি বড় বোন ছিল, বিয়ে করে সে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। এখন আমাকে পরিশ্রম করতে হয়, নাহলে খাবো কি? দেখো, আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম। আমার মাকে আমি তোমার কথা বলেছিলাম এবং কি আমার মা রাজি আছে। আমার মা বুড়ি মানুষ, কাজ কাম করতে পারে না, তাই আমি চাইছি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো? বিয়ের পরে তাহলে আমরা
তাহলে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। টুনা আর নূপুর তখন তারা দুজনই বিয়ে শাদী করে নেয়। অন্যদিকে টুনার তো কোনো ঘর বাড়ি ছিল না, পুরাতন ঘর ছিল, এই কারণে নূপুর তখন তার বাসায় নিয়ে আসে তাকে। দেখো মামনি, আমাদের তো ঘর নেই, আমার ছেলে টাকা পয়সা জমা করছে, ঘর নতুন করে অবশ্যই বানিয়ে নিবে। মা, এটা আপনি কেমন কথা বলছেন? আমার ঘর মানে তো আপনার ঘর, এটা আপনারই ঘর, আপনার কোথাও যেতে হবে না, কোনো কিছুই করতে হবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমি গরম গরম চা বানিয়ে দিচ্ছি, চা খান কেমন? তখন নূপুর গরম গরম চা বানিয়ে সবাইকে চা খাওয়ায় এবং কি তারা তিনজন অনেক খুশি ছিল। একদিন তার বড় বোন তার বাসায় চলে আসে। নূপুর, দেখো আপু, টাকা পয়সার ব্যবস্থা হলে টাকা পয়সা আমাকে দিয়ে দাও, আমার খুবই দরকার। চুমকি মামনি, তুমি এসেছো, একটু বসো, চা পানি খাও, পরে কথা বলি কেমন? আসো, একটু জিরিয়ে নাও, তুমি তো আমাদের আপনজনই, তাই না? নূপুর, এইটাকে আমাদের মধ্যে কথা বলছে? দেখো আপু, ওটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে আমার স্বামী। ঠিক আছে ঠিক আছে, চালু করে আমার টাকা পয়সা দিয়ে দাও, আমি চলে যাব। আপু দেখো, এখন তো আমার কাছে পয়সা নেই। বউ, এই নাও, এখানে 25,000 টাকা আছে, আমি ঘর কেনার জন্য রেখেছিলাম এবং কি তোমার আপু যে কয় টাকা পায় তাকে তুমি সব টাকা দিয়ে দাও, পরিশোধ করে দাও। চুমকি তো সেখান থেকে টাকা নিয়ে এসে চালু করে সেখান থেকে উড়ে চলে যায়, কোনো কথাই বলে না। নূপুর মামনি, তোমার এটা বড় বোন নাকি তোমার দুশ্মন? কোনো কিছু তো বুঝতে পারছি না, এরকম ব্যবহার কেন করে তোমার সাথে? এই কথায় নূপুর কোনো জবাবই দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বউ, তোমার ওই জমিনের কি অবস্থা? চলো যাই, সেখানে গিয়ে আমরা কিছু সবজি চাষ করবো, চলো। স্বামী, তুমি ঠিক কথা বলেছো, চলো যাই। তারা দুজন সেখান থেকে চলে যায় এবং কি জমিনে গিয়ে তারা পানি ঢালে এবং কি অনেক ধরনের বীজ বুনে দেয় এবং কি এইভাবে তারা পরিশ্রম করতে থাকে। অন্যদিকে একদিন টুনা অনেকটাই অসুস্থ হয়ে যায়, তখন তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেই জায়গায়। দেখো নূপুর, তোমার স্বামীর হাড়ের সমস্যা হয়েছে, একটা অপারেশন করতে হবে, 1,00,000 টাকা এখনই জমা করে দাও, না হলে কিন্তু চিকিৎসা করা হবে না। ডাক্তার সাহেব, আপনি অপারেশন করেন, আমি টাকার ব্যবস্থা করছি। নূপুর তখন চালু করে উড়ে যায়, তার বড় আপুর কাছে গিয়ে সব কিছু বলে দেয়। দেখ নূপুর, তোর স্বামী অসুস্থ, তাই আমি কি করব? মেডিকেলে থাকলে আমার কিছু করার নেই, তুই দ্বিতীয়বার আমার বাসায় আসবি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যা বলছি এখান থেকে আর কখনো আসবি না, যা। বড় আপু, আমি তোমার কাছে না আসলে আমি কোথায় যাব বলো? তোকে কি বলছি, তোর কানে যাচ্ছে না? তোর স্বামী মরার পরে আমার কাছে আসিস, যা কাপড়ের টাকা নিয়ে যাস এবং কি তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যা বলছি এখান থেকে। নূপুর তখন সেখান থেকে উড়ে চলে আসে তার জমিনে, সে জায়গায় এসে সে দাঁড়িয়ে যায়। আমার সব সবজি দানাগুলো নষ্ট হয়ে গিয়েছে, এখন আমার ঘরটাই বিক্রি করতে হবে, আর কোনো রাস্তা খোলা পাচ্ছি না আমি। নূপুর তখন কালো কেওয়ার কাছে গিয়ে সব কিছু বলে সে ঘরটা বিক্রি করে দেয়। অন্যদিকে কালো কেওয়া তার ঘরটা খালি করতেছিল, তখন সে কিছু বীজ পায়। নূপুর মামনি, দেখো, তোমার ঘরে তোমার মা এই বীজগুলো রেখে গিয়েছিল, ভেন্ডির বীজগুলো। আমার কথা শুনো, তুমি এই বীজগুলো জমিনে লাগিয়ে দাও এবং কি দেখো, তোমার ভালো হলে হতে পারে, আল্লাহ তাআলা চাইলে তোমার সব কিছুই আগের মতো হয়ে যাবে। নূপুর তখন সেই বীজগুলো জমিনে নিয়ে এসে পুরা জমিনে ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয় এবং কি জমিনে ছিটিয়ে দিয়ে সে বাসায় গিয়ে ঘুমেছে থাকে। সকালবেলা এসে দেখতে পায়। মা, এটা কিভাবে সম্ভব? কালকে বিকালবেলায় তো বীজ ছড়িয়ে দিয়ে গেলাম, অথচ আজকে দেখছি ভেন্ডি চাষে ভরে গিয়েছে, পুরা জমিনে ভেন্ডি গাছে ভরে গিয়েছে। এটা কিভাবে সম্ভব মা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত ভেন্ডি ধরেছে গাছে যে বলারও বাইরে। মা দেখো মামনি, আমার মনে হচ্ছে কি এগুলো জাদুর বীজ এবং কি তোমার মা লুকিয়ে রেখেছিল এবং কি বিপদের সময় যেন কোনো কাজে লাগে, এই কারণে তোমার মা এটি লুকিয়ে রেখেছিল। চলো, চালু করে ভেন্ডি ছিঁড়ে বাজারে বিক্রি করে আসি, চলো বৌমা, চালু করে যাই। তখন তারা বউ শাশুড়ি তখন তারা বাজারে ভেন্ডি বিক্রি করতে যায় এবং কি তারা অনেক টাকা পয়সা জমিয়ে ফেলে। আস্তে আস্তে তারা অনেক বড় লোক হয়ে যায়, তারা ঘরটাও কিনে নেয়। অন্যদিকে তার স্বামী অনেকটাই ভালো হয়ে যায়। দেখ বাবা, তুই তো বউ আনিস নি, পুরো একটা মেয়ে এনেছিস আমার জন্য বাবা, এরকম মেয়ে সচরাচর পাওয়া যায় না, কপালে জোরে এমন একটা মেয়ে পেয়েছি আমি, বৌমা পেয়েছি। এরকম লক্ষ্মী মেয়ে ঘরে থাকলে আর কোনো চিন্তা থাকে না বাবা, তুই অনেক ভাগ্যবান যে এরকম একটা বউ পেয়েছিস। তারা আস্তে আস্তে অনেক বড় লোক হতে থাকে, তাদের অনেক টাকা পয়সা হয়ে যায় এবং কি একদিন তার বড় আপু তার কাছে চলে আসে। নূপুর আপু, প্লিজ তুমি আমাকে সহযোগিতা করো, আমার স্বামী একটা অ্যাক্সিডেন্টে তার দুটা পায়ে হারিয়ে ফেলেছে এবং কি এখন অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাকে বাঁচিয়ে রাখতে আমার ঘর বাড়ি বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা খোলা দেখছি না, আমার কাছে টাকা পয়সা একদমই নেই, সবই শেষ হয়ে গেছে আপু।
দেখো আপু কেমন বিচার, দেখো একদিন আমিও তোমার কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য, তুমি আমাকে টাকা দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে দিয়েছিলাম এবং কি আমি আবারও পরিশ্রম করেছি এবং কি মায়ের আশীর্বাদ আমার সাথে ছিল, এই কারণে আবার আমি সবকিছু ফিরিয়ে পেয়েছি। আজকে দেখো তোমার কি অবস্থা হয়েছে। দেখো নূপুর আপু, এর মানে কি তুমি আমাকে সহযোগিতা করবে না? দেখো চুমকি আপু, আমি তো এই কথা বলিনি তোমাকে সহযোগিতা করবো না। এই নাও, এখানে কিছু টাকা আছে, এগুলো নিয়ে যাও। নূপুর আপু, তুমি আমাকে মাফ করে দিও, আমি মানুষের কথা শুনে অনেক বড় ভুল করেছিলাম, আজ আমি বুঝতে পারছি। আপু তুমি আমাকে মাফ করে দিও। এসব কথা বলে চুমকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নূপুর এবং তার পরিবার খুবই সুন্দরভাবে বসবাস করতে থাকে। বন্ধুরা, গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।